কারখানা তৈরি হচ্ছে আর মজুর কাজ করছে। হঠাৎ খুব জোরে ঝড় ওঠে, মজুররা চোখে কিছু দেখতে পাচ্ছে না। তখনই হঠাৎ পুরো কারখানার ভিড় যেন নড়ে উঠল। সবাই নিজের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু ওই পুরো বিল্ডিংটা ভেঙে চুরে নিচে ধসে পড়ল। সব মজুর ওই ধ্বংসস্তূপে চাপা পড়ে গেল। তখনই ওখানে বাইরে দাঁড়িয়ে থাকা লোকেদের নজরে পড়ল একটা পচা গলা হাত ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এলো, আর কিছু লোক চিৎকার করে পালাতে লাগলো, ও ফিরে এসছে, ও ফিরে এসছে, ও ফিরে এসছে। এই ব্যাপারটা খুবই গম্ভীর। আপনাদের মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলুন কি করতে হবে? সরকার চায় যে খালি জমিটা পড়ে রয়েছে সেখানে একটা কারখানা তৈরি হোক, যাতে গ্রামে রোজগারের ব্যবস্থা হয়। কথাটা তো আপনি ঠিকই বলেছেন দাদামশাই, কিন্তু সরকার যে জমিটা চাইছে ওই জমিতে তো... সেই কথা বলতে বলতে সে হঠাৎ চুপ করে যায়, আর ওর কথাটা পুরো করার জন্য একজন যুবক বলে উঠল, কি আবার সে একই পুরনো কথা বলছেন আপনি? আজকে সরকার চায় যে আমাদের গ্রামের উত্থান হোক, কিন্তু আপনারা তো উন্নতির কথা ভাবছেনই না, যাতে এই যুব সমাজ ভালো করে জীবন যাপন করতে পারে, একটা ভালো চাকরি পায়। আপনারা তো চাষবাস করে নিজের জীবনটা কাটিয়ে ফেলেছেন। আমাদের দ্বারা এসব একদম হবে না। আজ গ্রামের এক একটা মানুষ শহরে গিয়ে বসবাস করতে চায়, কারণ শুধুমাত্র এইটুকুই যে ওখানে ভালো চাকরি, ভালো স্কুল, স্বাস্থ্য সুবিধা। যদি কারখানা তৈরি হয় তাহলে সেসব সুবিধা আমরাও উপভোগ করতে পারবো। আমাদেরকে গ্রাম ছেড়ে কোথাও যেতে হবে না। কিন্তু আপনারা তো... দেখো বাবা, কথা তো তোমার ঠিকই, কিন্তু তোমাদের মতো জোয়ান ছেলেদের রক্ত একটু তাড়াতাড়ি গরম হয়ে যায়। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক ভেবে চিন্তে নিতে হবে। কি ভাবতে হবে? এই যে ওই জমিতে একটা তান্ত্রিকের কবর রয়েছে, 100 বছর পুরনো কথা, এতদিনে তোর হাড়গোড়ও নিশ্চিহ্ন হয়ে গেছে। আর শুধুমাত্র এটার জন্য এত সুন্দর জায়গাকে আমরা ব্যবহার করতে পারছি না। ওই জমির পেছনেই একটা নদী আছে, ওই জন্য সরকারি ইঞ্জিনিয়ারদের মতে ওই জায়গাটা একটা ভীষণ উপযুক্ত জায়গা। নদীর কাছের জমি চাই, তাহলে নদীর ওপারে আমার জমিগুলো নিয়ে নাও। এই জমিতেই ফ্যাক্টরি লাগাতে হবে, এ কেমন জেদ? দাদামশাই, আপনার কি মনে হয় ইঞ্জিনিয়াররা এইসব কথা ভাবেনি? কিন্তু এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে যার জন্য ওরা এই জমিটাই বেছে নিয়েছে। বাবা, কারণ যাই হোক না কেন, আমরা গ্রামবাসীরা এটাই মনে করি যে ওই শয়তানের আত্মা ঘুমিয়ে আছে, তোকে ঘুমোতে দাও, ওকে জাগিও না। আপনারা এখানে বসে পুরনো কাসন্দি খাটুন, আর আমি ওখানে গিয়ে ওই কবরটাই খুঁড়ে দিচ্ছি। রাগের চোটে ওই ছেলেটা হাতে একটা কোদাল নিয়ে সেই জায়গায় পৌঁছে যায়। একটা ছোট্ট চাতাল মতো বানানো ছিল, যেটা দেখে মনে হচ্ছিল যে এটা কারুর কবর। ওই ছেলেটা কোদাল দিয়ে ওই কবরটাকে খুঁড়ে খুঁড়ে সব মাটি বাইরে বের করতে লাগলো। গ্রামবাসীরা এতে অন্যায় করার থেকে আটকানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ও কারো কথা কানে নেয় না। ও একটা বড় গর্ত খুঁড়ে ফেলে। যেমন যেমন গর্তটা বড় হতে থাকে, আকাশটা অন্ধকার হতে থাকে, যেন এক্ষুনি জোরে বৃষ্টি নামবে। গ্রামবাসীরা হঠাৎ এই অন্ধকার থেকে ভয় পাওয়া শুরু করলো। বাবা, এ অন্যায় করিস না। দেখ, তুই এই গর্তটা খুঁড়ছিস আর আকাশে কালো মেঘ ঘনিয়ে আসছে। খুঁড়িস না, আরে খুঁড়িস না এই গর্তটা বাবা। ও কথা শুনলো না। আরো গর্ত খোঁড়ার পরে ওখানে একটা কঙ্কাল বেরোলো। ও সেই কঙ্কালটাকে বার করে সেই নদীর স্রোতে ভাসিয়ে দিল। এবার তো খুশি হলেন আপনারা? এবার যান এখান থেকে। এখন আর ওই তান্ত্রিক এখানে নেই, তাহলে ভয় কিসের? বাবা, এটা তুমি ঠিক করনি। যদি শয়তান ফিরে আসে, দাদামশাই, যা হবে দেখা যাবে। অতীতকে ভয় পেয়ে বর্তমানকে নষ্ট করা যাবে না। সমস্ত গ্রামবাসী সেই যুবকের কথা শুনে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর যেখানে গর্তটা খোঁড়া হয়েছিল, এক ভয়ানক রূপী তান্ত্রিক অট্টহাসি হাসতে হাসতে সেখানে এসে দাঁড়ালো। ওর গোটা শরীরে মাটি লেগেছিল, শরীরে অনেক ঘা ছিল যেখান থেকে রক্ত পড়ছিল। বাইরে বেরোতেই অনেক জোরে চিৎকার করল। ওর চিৎকার শুনে আকাশ থেকে বৃষ্টি পড়তে লাগলো। সারা রাত প্রচণ্ড বৃষ্টি হলো আর বজ্রপাত হতে থাকলো। সব গ্রামবাসী নিজেদের ঘরে লুকিয়ে বসেছিল। নিজের ঘরে বসে পঞ্চায়েত প্রধান নিজের স্ত্রীর দিকে একবার তাকান। দুজনের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। এই আজকালকার ছেলেরা কিচ্ছু মানে না, দেখলে ওর জেদের পরিণাম। কত বছর পরেও বেঁচে আছে, দেখো দেখো ফিরে এসছে। তুমি এরকম কথা কেন বলছো? হতে পারে আবহাওয়া খারাপ হয়েছে, তার জন্যই বৃষ্টি হচ্ছে। তুমি ওই তান্ত্রিকের প্রকোপ দেখোনি? আমি দেখেছি। ওই জন্য বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে এই বৃষ্টি ওর ফিরে আসারই প্রতীক। তুমি জানো না এবার কি হবে? আরে হবে কি,
কত কষ্টে ওকে আমি শান্ত করেছিলাম। এবারে গ্রামকে স্বয়ং ভগবানই হয়তো বাঁচাতে পারবেন। বীরজুর মা, তুমি হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমি আমার মা আর বাবার কাছ থেকে ওই তান্ত্রিকের ব্যাপারে অনেকগুলো গল্প শুনেছি। অনেক বছর আগে আমাদের গ্রাম অনেক সুখী ছিল, সবাই চাষবাস করে অনেক সুখে শান্তিতে বাস করত। তখনই আমাদের গ্রামের শান্তিতে সেই তান্ত্রিকের নজর লাগে। ও প্রতিদিন নিজের শক্তি বাড়ানোর জন্য পশুদের বলি দিতে লাগলো। প্রায় প্রত্যেক দিন কারুর না কারুর বাড়ির বাইরে কখনো মুরগি তো কখনো ছাগলের কাটা দেহ পড়ে থাকতো। নিজেদের পশুদের এভাবে বলি হতে দেখে গ্রামবাসীরা প্রচণ্ড রেগে যায়। তারা ওই তান্ত্রিকের ঠিকানায় গিয়ে পৌঁছয়। ওম হ্রিং ক্রিং ক্রিং চামুণ্ডায় বিচ্ছে স্বাহা, ওং হিং ক্রিং ক্রিং শয়তানায় নমঃ। ওকে এভাবে যজ্ঞ করতে দেখে গ্রামবাসীরা রেগে গিয়ে ওর যজ্ঞ কুণ্ডে জল ঢেলে দেয়। বন্ধ করো তোমার নাটক, চলে যাও এখান থেকে। আজকের পর থেকে যদি আমাদের পশুদের কিছু হয় তাহলে আমরা ছেড়ে কথা বলবো না। তোর কি মনে হয় আমরা কিছু জানি না? আমাদের পশুদের তুই বলি দিয়ে মারিস। তোর কি মনে হয় বলি দিলে তোর শয়তান সন্তুষ্ট হবেন? যজ্ঞকুণ্ডের আগুনকে নেভা অবস্থায় দেখে সেই তান্ত্রিক অত্যন্ত ক্রোধিত হয়ে যায়। এটা তোরা ঠিক করিসনি। আজ আমার যজ্ঞের শেষ রাত ছিল, আমার সাধনা পূর্ণ হয়ে যেত আর আমি অমর হয়ে যেতাম, কিন্তু তোমরা সেই কাজে বাধা ঘটিয়েছ। এর ক্ষতিপূরণ তোমাদের সবাইকে দিতে হবে। রাগের মাথায় সেই তান্ত্রিক তার খঞ্জনি তুলে কিছু মন্ত্র বলে সেই খঞ্জনি দিয়ে ওই যজ্ঞকুণ্ডে আবার আগুন জ্বালিয়ে দিল। পাশে রাখা খুলিতে রক্ত সেই যজ্ঞকুণ্ডে ঢেলে দিল। রক্ত ঢালতেই শয়তানের মূর্তিতে প্রাণ চলে আসে, আরো জোরে জোরে কট্ট হাসি হাসতে থাকে। তোর সাধনা পূর্ণ হলো, এখন তোকে কেউ মারতে পারবে না। তুই আজকের থেকে অমর হলি। শয়তানের কথা শুনে তান্ত্রিক জোরে জোরে হাসতে থাকলো। গ্রামবাসীরা ভয় পেয়ে দূরে সরে গেল। এখন আমি অমর হয়ে গেছি, আরো বেশি শক্তিশালী হবার জন্যে এখন আর পশুদের নয়, মানুষের বলি দেওয়া হবে। তোমাদের গ্রাম নষ্ট হয়ে যাবে। ওই দিনের পর থেকে সেই গ্রামে ওই তান্ত্রিকের রক্তাক্ত তাণ্ডব শুরু হয়। প্রায় দিনই ছোট বাচ্চা মহিলা যেই ওর হাতে পড়তো তাকেও বলি দিয়ে দিত। ওই তান্ত্রিক আস্তে আস্তে নিজেই শয়তান হতে লাগলো। সারা গ্রাম ওর ভয় খালি হতে লাগলো, কেউ ওকে মারতেও পারত না। সেই জন্য একজন সিদ্ধ পুরুষ নিজের সাধনার শক্তি দিয়ে তাকে জ্যান্ত মাটিতে পুঁতে দেয় আর আশেপাশের জায়গাটাকে অভিমন্ত্রিত করে ওকে চিরকালের জন্য পাতাল লোকে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছিল। কিন্তু কোনো কারণবশত সেই সিদ্ধ পুরুষের মৃত্যু হয়ে যায় আর তান্ত্রিক জ্যান্ত হয়ে এই পৃথিবী আর পাতাল লোকের মাঝখানে আটকে থেকে যায়। আর আজ এই অবুঝ বাচ্চাদের জন্য ও আবার পৃথিবী লোকে ফিরে এসছে। পঞ্চায়েত প্রধান আর তার স্ত্রী কথাই বলছিলেন, তখনই হঠাৎ প্রচণ্ড জোরে বজ্রপাত হলো। সেই বিদ্যুৎ একটা বাড়ির ওপরে গিয়ে পড়ে। ওই প্রচণ্ড বৃষ্টিতেও সেই ঘরটা জ্বলতে থাকলো। সব গ্রামবাসী সেই বাড়ির পাশে এসে জমা হলো। ওরা যতই সে আগুনকে নেভানোর চেষ্টা করছিল, সে আগুন চারিপাশে আরও তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছিল। সে আগুন নেভানোর জলও যেন পেট্রোলের কাজ করছিল। এই সব দেখে এক বয়স্ক মন্দিরের পুরোহিত মশাই এগিয়ে আসেন আর সেখানেই হাত জোড় করে দাঁড়িয়ে পড়েন। এই সব ওই তান্ত্রিকেরই কাজ। এই গ্রাম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ওই শয়তানটা আবার ফিরে এসছে। পুরোহিত মশাইয়ের কথা শুনে ওই যুবক যে তখন কঙ্কালটা নদীতে ভাসিয়েছিল সে এগিয়ে এলো আর পুরোহিত মশাইয়ের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে রইল। পুরোহিত মশাই, যদি সমস্যার সমাধান আপনি না করতে পারেন তাহলে দয়া করে মানুষের মনে আপনি ভয় ঢোকাবেন না। এত জোরে বৃষ্টি পড়ছে, বজ্রপাত হচ্ছে, আর অনেকবার আমরা এটা দেখেওছি আর শুনেওছি যে বিদ্যুৎ মানুষের বাড়িতে পড়ে আর সেই জন্য আগুন লাগে। এ তো খুবই স্বাভাবিক ব্যাপার। এটাকে ওটার সাথে কেন গোলাচ্ছেন? তুমি ওই শয়তানের ব্যাপারে কি বা জানো, হ্যাঁ, যে এই সব কথা বলছো? পুরোহিত মশাই বলছিলেন। ঠিক তখনই কারোর খুব জোরে জোরে চিৎকার করার আওয়াজ আসে। মনে হচ্ছিল যেন কেউ প্রচণ্ড ক্ষুব্ধ। পশুরাও সেই আওয়াজ শুনে ভয় পেয়ে যায়। ওরা ওইদিক ওদিক পালাতে থাকে আর আকাশ থেকে রক্তের বৃষ্টি হতে থাকে। দেখো, ঝড় বৃষ্টি অবধি ঠিক ছিল, এখন রক্তের বৃষ্টি। তোমার কি আরও অন্য কোনো প্রমাণ চাই? হোয়াট রাবিশ! এর পেছনে নিশ্চয়ই কোনো সায়েন্টিফিক কারণ তো থাকবেই। আপনারা যত ইচ্ছে চেষ্টা করে নিন, ওই কারখানাটা হয়েই ছাড়বে। গ্রামে একের পর এক দুর্ঘটনা ঘটতে দেখে
গ্রামবাসীরা প্রচণ্ড চিন্তায় পড়ে যায়। কিন্তু ওই যুবকের সঙ্গে গ্রামেরও কিছু যুবক যোগ দেয়, আর কারখানার কাজ শুরু হতে থাকে। তোমরা জোয়ান ছেলেরা আমার কোনো কথাই শুনছো না, কিন্তু একটা কথা মনে রেখো, যদি কোনো অঘটন ঘটে তাহলে তার দায়িত্ব কিন্তু আমাদের নয়। তখন বলো না যে আমরা তোমাদের একবারও সচেতন করিনি। দাদামশাই, এখন আপনি এই কারখানা বানানোর বিরুদ্ধে, কিন্তু এই কারখানার জন্য যখন গ্রামে উন্নতি হবে তখন আপনি নিজেই বলবেন যে তোমাদের সিদ্ধান্ত উচিত ছিল। সে তো সময় নিজেই বলবে যে এই সিদ্ধান্ত গ্রামে উন্নতি নিয়ে আসবে না অবনতি। ভগবান রক্ষা করুন। দাদামশাই, এখন আপনি যখন এসেই গেছেন তাহলে এই নারকেলটা ভেঙে ভিত খোঁড়ার কাজটা শুরু করে দিন। ওই যুবকের কথা মতো যেই পঞ্চায়েত প্রধান নারকেলটা ভাঙেন, নারকেলের ভেতরটা পুরো কালো ছিল আর জলের জায়গায় শুধু রক্ত ছিল। আরে এখনো বলছি কথা শোনো আর অন্য কোনো জায়গায় গিয়ে কাজ শুরু করো। কিন্তু ওই যুবক কথা শুনল না, আর কারখানার কাজ শুরু হয়ে গেল। হঠাৎ খুব জোরে ঝড় ওঠে, মজুররা চোখে কিছু দেখতে পাচ্ছিল না। তখনই হঠাৎ পুরো কারখানার ভিত যেন হঠাৎ নড়ে উঠল। সবাই নিজের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু ওই পুরো বিল্ডিংটা ভেঙে চুরে নিচে ধসে পড়ল। সব মজুর ওই ধ্বংসস্তূপে চাপা পড়ে গেল। তখনই ওখানে বাইরে দাঁড়িয়ে থাকা লোকেদের নজরে পড়ল একটা পচা গলা হাত ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এলো, আর কিছু লোক চিৎকার করে পালাতে লাগলো, ও ফিরে এসছে, ও ফিরে এসছে, ও ফিরে এসছে। সেই গলা পচা হাতটা দেখে যুবকের মনে পড়ল যে এটা তো সেই কঙ্কালেরই হাত যেটাকে ও নদীর স্রোতে ভাসিয়ে দিয়েছিল। জলে বয়ে যাওয়ার পরেও ওই হাত মাটির ভিতর থেকে বেরিয়ে এলো কি করে? এখন সেও মনে মনে বিশ্বাস করতে লাগলো যে সেই তান্ত্রিক একজন শয়তান। সে ভয় পালাতে লাগলো, কিন্তু সেই হাত তাকে তাড়া করতে লাগলো আর ওকে হাওয়ায় দোদুল্যমান করে দিল। হাওয়ার মাঝে ভাসতে থেকে ও সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ ওর সাহায্যের জন্য এগিয়ে এলো না। তান্ত্রিক জোরে জোরে অট্ট হাসতে হাসতে তার গলা কেটে দিল, আর সেখান থেকে রক্তের ঝর্ণা বইতে লাগলো। আরো বলি দেওয়া হবে, শয়তানকে দেওয়া প্রথম বলি যেন সার্থক হয়। বৃষ্টির মরশুম যে কোনো মানুষের মনেই ভালোবাসা জাগিয়ে তোলে। এই অবস্থায় প্রেমিক যুবকদের মনের অবস্থা যা হয়। নিকিতা ঠিক যতটা মনোযোগ দিয়ে তার প্রজেক্টের কাজ দেখছিল, ঠিক ততটাই মনোযোগ দিয়ে যতীন নিকিতাকে দেখছিল। তার সৌন্দর্যে ডুবে গিয়ে মুগ্ধ হয়ে যতীনের নেশা আরো বেশি করে চড়ে যায়। ইয়ার নিকিতা, ইউ আর লুকিং ফ্যাবুলাস। তোমার চোখগুলো কি গভীর আর কালো, যে দেখবে সে ওখানেই ডুবে যাবে। সত্যি স্যার? আপনি সত্যি বলছেন নাকি আমার সাথে মজা করছেন? নিকিতাকে তার কথায় ইন্টারেস্টেড হতে দেখে যতীন তার আরো কাছে চলে আসে এবং তার হাতটা ধরে বলে, সত্যি বলছি নিকিতা, তোমার চোখগুলো। যতীন নিকিতাকে কথাগুলো বলছিল, হঠাৎ নিজের জায়গা থেকে পিছনে সরে যায়। নিকিতার চেহারাটা বদলে গেছিল। সেই সুন্দর মুখের বদলে একটা পোড়া বিচ্ছিরি মুখ ছিল, চোখের জায়গায় গর্ত, পুরো শরীরটা খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। কি হলো এখন? বুঝি আর আমার চোখের মধ্যে ডুবে যেতে ইচ্ছে করছে না? যতীন হাই প্রোফাইল বিজনেসম্যান মিস্টার প্রণব মালিয়ার একমাত্র ছেলে। মিস্টার মালিয়া তার কাজের জন্য ঠিক যতটাই ডেডিকেটেড, তার ছেলে ততটাই বেপরোয়া, কারণ সে বন্ধুদের সঙ্গ বা বাবার টাকার নেশা, সারাক্ষণ শুধু পার্টি, আনন্দ এবং নেশার মধ্যে ডুবে থাকত। এরকমই এক রাতে যখন সে একটা পাবে একটা ডান্সারের সঙ্গে খারাপ ব্যবহার করছিল, তখন তার কিছু ছবি পেপারেও ছাপা হয়েছিল। যতীন, এসব কি? তুমি এতটা বেপরোয়া কি করে হতে পারো? তুমি কি জানো না তোমার এই আচরণের জন্য আমাদের বিজনেসের কতটা ক্ষতি হতে পারে? আজ যে খবরটা এই পেপারে ছাপা হয়েছে, এটার ব্যাপারে আমি কোম্পানির শেয়ার হোল্ডারকে কি উত্তর দেব? ও চিল ড্যাড, তুমি শুধু শুধু এত চিন্তা করছো। এইসব তো নিউজ পেপারের লোকেদের পাবলিসিটি স্টান্ট, আমাদের পার্সোনাল লাইফকেও পাবলিক করে দেয়। তুমি বিজনেসম্যান প্রণব মালিয়ার ছেলে, তোমার পার্সোনাল বলে কিচ্ছু নেই। আমাদের বিজনেস রাইভেলরা সবসময় এই সুযোগে থাকে যে কখন আমাদের বা আমাদের পরিবারের কোনো কথা তাদের কাছে পৌঁছয় এবং সেই সুযোগে তারা আমাদের শেয়ারের দাম কমিয়ে দেয়।
অনেক হয়েছে তোমার ছেলে মানুষই। এবার কাল থেকে তুমি বিজনেস জয়েন করবে, যাতে তোমার মনোযোগ ঠিক দিকে থাকে। তোমরা আমার জীবনে হস্তক্ষেপ করতে পারো না ড্যাড। আমি তোমার জীবনে হস্তক্ষেপ করছি না, বরং সঠিক পথ দেখাচ্ছি। এখন আর কোনো কথা শুনতে চাই না। কাল থেকে তুমি অফিস জয়েন করছো, ঠিক আছে? যতীনের অফিসে প্রথম দিন। সবাই তাকে ওয়েলকাম করে। হ্যালো এভরিওয়ান, মিট মাই সন যতীন। হি ইজ ইয়োর নিউ এইচআর। যতীন ভেবেছিল যে সে অফিসে আসার সঙ্গে সঙ্গেই তাকে বোর্ড মেম্বার করে নেওয়া হবে, কিন্তু তার বাবা তাকে এইচআর এর মতো পোস্ট দেওয়ায় সে হয়রান হয়ে তার দিকে তাকিয়ে থাকে, আর তারপর রেগে গিয়ে তার বাবার কেবিনে গিয়ে বসে পড়ে। যতীন, কি হয়েছে? তুমি রেগে আছো কেন? ড্যাড, তুমি বুঝি আমাকে অপমান করার জন্য এখানে এনেছো? হ্যাঁ, বোর্ড মেম্বার করনি ঠিক আছে, কিন্তু এইচআর এর মতো পোস্ট কেন? অন্তত আমার কথা না ভাবলেও নিজের সম্মানের কথাটা ভাবতে পারতে। বাবা, আমি আমার সম্মানের কথা ভেবেই তোমাকে এইচআর এর পোস্টটা দিয়েছি, নয়তো তুমি তো আমার অফিসের পিয়ন হওয়ারও যোগ্য নও। তাই চুপচাপ নিজের কাজ করো, বুঝেছ? আর হ্যাঁ, নিজের সমস্ত খারাপ স্বভাব আমার অফিসের বাইরেই রেখে আসবে। এখানে আমার নাম যেন খারাপ না হয়। নিজের বাবার উপর বিরক্ত হয়ে যতীন অফিসে কাজ শুরু করে, কিন্তু তখনও সে তার স্বভাব থেকে বেরোতে পারেনি। অফিসে তার ফিমেল কলিগদের বিরক্ত করা তার অভ্যেসে পরিণত হয়। বেশিরভাগ মেয়েরা তার থেকে একটু দূরে দূরেই থাকত, কিন্তু কিছু মেয়ে তার বাবার নাম এবং ঐশ্বর্যের কারণে তার সঙ্গে বন্ধুত্ব করার জন্য তার আশেপাশে সারাক্ষণ ঘুরতে থাকে, আর সে তাদের সেই ভালো মানুষই সুযোগ নিত। সেই মেয়েদের মধ্যেই একটি মেয়ে রিঙ্কি, যে মিস্টার প্রণবের সেক্রেটারিও ছিল। রিঙ্কি যতটা ব্রিলিয়েন্ট ছিল, ঠিক ততটাই ছিল সুন্দরী। হালকা পাতলা, তীক্ষ্ণ দৃষ্টি, উজ্জ্বল বর্ণ। যখন সে শাড়ি বা সালোয়ার পরে তৈরি হতো, যে কেউ তার দিকে তাকিয়েই থাকত। রিঙ্কি মনে মনে যতীনকে পছন্দ করতে শুরু করে। যতীনও তার ভালো মানুষের সুযোগ নিতে চায়। মিস রিঙ্কি, আজ অফিসে না অনেক কাজ। আপনি কি অফিস আওয়ার্সের পরে আমার কেবিনে আসতে পারবেন? আমার কিছু কাজ আছে, আমি আপনাকে সব বুঝিয়ে দেব। ইয়েস স্যার, শিওর, আমি আসব। অফিসের সবাই চলে যাচ্ছিল। রিঙ্কি তখনও তার টেবিলে বসে তার ফাইলের কাজ সামলাচ্ছিল। তার বন্ধু মোনা তার কাছে আসে আর বলে, কি রে রিঙ্কি, কি করছিস তুই? আরে চল, সবাই চলে গেছে তো। আর একটুখানি বাকি আছে। আর তারপর স্যার ওভারটাইম করার জন্য নিজের কেবিনে ডেকেছেন। তুই যা, আমি পরে চলে আসব। ওভারটাইমই করিস, অন্য কিছু করতে শুরু করিস না যেন। আরে মোনা, তুইও না যা ইচ্ছে তাই বলিস, এটা অফিস। নে যা, কাল সকালে দেখা হবে। মোনা চলে যাওয়ার পর রিঙ্কি তার চারপাশে তাকিয়ে দেখে, তখন সেখানে কেউ ছিল না। বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছিল। কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাচ্ছিল। মেঘের গুড়গুড় শব্দ কেবিনের ভিতর থেকেও শোনা যাচ্ছিল। বিদ্যুৎ চমকানোর শব্দ শুনে রিঙ্কি একটু বেশি ভয় পেয়ে গেছিল। সে আস্তে আস্তে যতীনের কেবিনের দিকে এগিয়ে যায়। হঠাৎ তার মনে হলো কেউ তার ওড়না ধরে টানছে, আর নিজের ওড়নাটা সামলাতে সামলাতে সে পিছনে ঘুরে দেখে সেখানে কেউ ছিল না। তার ওড়নাটা চেয়ারের হ্যান্ডেলে আটকে ছিল। সে হাসতে হাসতে যেই না ওড়নাটা ছাড়ানোর চেষ্টা করে, তখন খুব জোর বিদ্যুৎ চমকে ওঠে। তার কাঁধে কেউ একটা হাত দিয়েছিল। সে পিছন ঘুরে দেখে সেখানে যতীন দাঁড়িয়েছিল। রিঙ্কি ভয় পেয়ে যতীনকে জড়িয়ে ধরে। আসলে রিঙ্কি, আমি তো ভেবেছিলাম আজ আমি আমার ভালোবাসার কথা তোমায় বলেই দেব, কিন্তু আমি জানতাম না যে তুমি নিজেই এভাবে আমার কাছে ধরা দেবে। যতীনের কথা শুনে রিঙ্কি লজ্জা পেয়ে তার থেকে সরে আসে। যতীন তাকে কোলে তুলে নিয়ে তার কেবিনে চলে যায়, যেখানে যতীন আগে থেকেই সমস্ত প্রস্তুতি করে রেখেছিল। স্লো মিউজিক বাজছিল, ক্যান্ডেল আর ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন ছিল। এত সুন্দর ডেকোরেশন দেখে রিঙ্কি হাসতে শুরু করে। বলো রিঙ্কি, কেমন লাগলো তোমার এই সব কিছু? আমি তো তোমার সৌন্দর্যে মুগ্ধ, তাই তোমার জন্য এই ছোট্ট একটা উপহার আমার তরফ থেকে। বাইরে তখনও খুব জোরে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মরশুম, স্লো মিউজিক আর খুব সুন্দর ক্যান্ডেলস আর ফ্লাওয়ার্সের ডেকোরেশন, যে কেউ মুগ্ধ হয়ে যেত। এরকমই মুগ্ধতা নিয়ে রিঙ্কি যতীনকে জড়িয়ে ধরেছিল। অফিসে থাকা কাউচেই দুজনেই নিজেদের সীমা লঙ্ঘন করে সকাল পর্যন্ত একে অপরকে জড়িয়ে ধরেছিল। পরের দিন সকালে রিঙ্কি যখন তার ভুলটা বুঝতে পারল, তখন তাড়াতাড়ি সে যতীনের থেকে দূরে সরে যায় আর তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছুদিন ধরে সে আর অফিসে আসে না। একদিন হঠাৎ রিঙ্কি যতীনকে ফোন করে। হ্যাঁ রিঙ্কি, ওয়্যার আর ইউ?
সেই রাতের পর তো তোমার আর কোনো বার্তাই নেই। I have a news for you. নিউজ? হোয়াট নিউজ? I am pregnant and baby is yours. What rubbish? Stop talking nonsense. It's not a joke. I am serious. তাহলে কল করছো কেন? Go and do abortion. What are you saying? তুমি ভেবেচিন্তে কথা বলছো তো? আমাদের বেবিটাকে অ্যাবর্ট করার কথা তুমি ভাবলেই বা কি করে? কি? তুমি একদম শিওর যে এটা আমারই বেবি, অন্য কারণ নয় তো? এসব তুমি কি বলছো যতীন? আরে যে মেয়েটা আমার সঙ্গে এরকম করতে পারে সে তো অন্য কারোর সঙ্গেও করতে পারে। অফিসে এসে তোমার ওই রাতে যা টাকা হয়েছে সেটা নিয়ে যেও। এটা বলে যতীন ফোনটা রেখে দেয়। রিঙ্কি যে অফিসে কিছুদিন যতীনের সঙ্গে কাজ করার পরে বুঝে গেছিল যে রাত্রেবেলা যতীন বেশিরভাগ দিনই অফিসের গেস্ট হাউসে কোনো না কোনো মেয়ের সঙ্গে থাকে। সে গাড়িতে বসে সোজা কোম্পানির গেস্ট হাউসে পৌঁছয়। ওর সন্দেহ সঠিক ছিল, যতীনের গাড়ি গেস্ট হাউসের বাইরেই দাঁড়িয়েছিল। ও গাড়ি থেকে নামা মাত্রই দেখলো বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল। ও গেস্ট হাউসে পৌঁছে দেখে যতীন সেখানে কারোর জন্য অপেক্ষা করছিল। সামনে রিঙ্কিকে দেখে সে হাসতে শুরু করে। রিঙ্কি, তুমি এখানে? আমি তো অন্য কারোর জন্য অপেক্ষা করছিলাম। ঠিক আছে, সে আসেনি যখন, তুমি এসো। বলতে বলতে যেই না সে রিঙ্কিকে জড়িয়ে ধরার চেষ্টা করে, রিঙ্কি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তোমার উদ্দেশ্য আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। এখন আর কোনোভাবেই আমি তোমার ফাঁদে পা দেব না। আমি শুধু আমার হবু বাচ্চার জন্য জাস্টিস চাই। হয় তুমি আমাকে বিয়ে করে নিজের করে নাও, নয়তো আমি তোমার সত্যিটা সবার সামনে নিয়ে আসবো, আর তারপর তোমাদের ইন্ডাস্ট্রির বদনাম হয়ে যাবে। তুমি আমাকে কি করে বদনাম করবে? কি প্রমাণ আছে যে এই বাচ্চা আমার? এটা প্রুফ করা আমার কাছে কোনো বড় ব্যাপার নয়, বুঝলে? এখন সিদ্ধান্ত তোমার যে তুমি কি করতে চাও। যতীন এমনিতেই নেশায় ডুবেছিল, তার উপর রিঙ্কির কথা শুনে সে আরো রেগে যায়। সে তার হাতে থাকা কাঁচের বোতলটা ভাঙে এবং রিঙ্কির পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। ও ততক্ষণ সেটা মারতে থাকে যতক্ষণ না রিঙ্কি মারা যায়। কিছুক্ষণ পরে যখন তার নেশা কাটে, সে বুঝতে পারে যে সে অনেক বড় ভুল করে ফেলেছে। ও রিঙ্কির ওপর জ্বলনশীল পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেয়। বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির মধ্যে সে রিঙ্কির লাশ গেস্ট হাউসে থাকা একটা চাকরের সাহায্যে গেস্ট হাউসের পিছনে পুঁতে দেয়। কিছুদিন পরে সবকিছু আগের মতোই চলছিল। যতীন নিজের বাবার নতুন সেক্রেটারি মিস নিকিতার সঙ্গে নিজের গাড়ি করে গেস্ট হাউসে পৌঁছয়। খুব জোর বৃষ্টি হচ্ছিল। কিছুক্ষণ পরপরই বিদ্যুৎ চমকাচ্ছিল। বজ্রপাতের আওয়াজে গোটা আকাশ ভেঙে পড়ছিল যেন। এই মরশুমে তার বড় গেস্ট হাউসে বিজনেসম্যান যতীন নিজের সেক্রেটারির সঙ্গে কোনো একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করছিল। বৃষ্টির মরশুম যে কোনো মানুষের মনে ভালোবাসা জাগিয়ে তোলে। এই অবস্থায় প্রেমিক যুবকদের মনের অবস্থা যা হয়, নিকিতা ঠিক যতটা মনোযোগ দিয়ে তার প্রজেক্টের কাজ দেখছিল, ঠিক ততটাই মনোযোগ দিয়ে যতীন নিকিতাকে দেখছিল। তার সৌন্দর্যে ডুবে গিয়ে মুগ্ধ হয়ে যতীনের নেশা আরো বেশি করে চলে যায়। নিকিতা, ইউ আর লুকিং ফ্যাবুলাস। তোমার চোখগুলো কি গভীর আর কালো, যে দেখবে সে ওখানেই ডুবে যাবে। সত্যি স্যার? আপনি সত্যি বলছেন নাকি আমার সাথে মজা করছেন? নিকিতাকে তার কথায় ইন্টারেস্টেড হতে দেখে যতীন তার আরো কাছে চলে আসে এবং তার হাতটা ধরে বলে, সত্যি বলছি নিকিতা, তোমার চোখগুলো। যতীন নিকিতাকে কথাগুলো বলছিল, হঠাৎ নিজের জায়গা থেকে পিছনে সরে যায়। নিকিতার চেহারাটা বদলে গেছিল। সেই সুন্দর মুখের বদলে একটা পোড়া বিচ্ছিরি মুখ ছিল, চোখের জায়গায় গর্ত। তাকে দেখতে খুব ভয়ঙ্কর লাগছিল। কি হলো? এখন বুঝি আর আমার চোখের মধ্যে ডুবে যেতে ইচ্ছে করছে না? কেন দূরে যাচ্ছ আমার থেকে? আমার কাছে এসো। সে আস্তে আস্তে যতীনের দিকে এগোচ্ছিল এবং যতীন পিছু হটতে হটতে সেই জায়গাতেই পৌঁছেছিল যেখানে রিঙ্কির লাশটা পুঁতেছিল। সেই জায়গাটা খোঁড়া ছিল এবং সেখানে রিঙ্কির লাশ ছিল না। যতীন এটা দেখে খুব ভয় পেয়ে যায়। সে কখনো তার সামনে নিকিতাকে দেখছিল, আবার কখনো রিঙ্কির পোড়া লাশ। জোরে বৃষ্টির কারণে রিঙ্কির গায়ের মাটিগুলো ঝরে ঝরে পড়ছিল। যতীন ভয় পেতে পেতে পিছু হটছিল। হঠাৎ করে এসে সেই গর্তের মধ্যে পড়ে যায়, আর ও গর্তে পড়ার সঙ্গে সঙ্গে চারিদিকের মাটিগুলো নিজে থেকেই উঠে ওই গর্তটা পূরণ করছিল। যতীন নিজেকে বাঁচানোর জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পর ওর আওয়াজটাও নিস্তব্ধতায় বদলে গেল। রিঙ্কির আত্মা জোরে জোরে অট্ট হাসি হাসতে থাকে।